বাজেট প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক। জনাব আব্দুর রাজ্জাক, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে জানি আজকে বাজেটের গেজেট প্রকাশ হতে যাচ্ছে, তো আপনার কাছে জানতে চাই সংসদবিহীন এই বাজেট কেমন হলো আর কতটা পরিবর্তন আসবে বলে আপনি মনে করেন? প্রথমে যদি বলি, আমাদের যে উচ্চ প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার বিপরীতে হয়তো প্রাপ্তি সামান্য। আমি যদি বলি যে কোন সেক্টরে কতখানি বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে, যেমন শিক্ষা খাতে কত বরাদ্দ দেওয়া হয়েছে, স্বাস্থ্য খাতে কত বরাদ্দ দেওয়া হয়েছে, সামাজিক সুরক্ষা খাতে কত বরাদ্দ দেওয়া হয়েছে, এবং সেটা যদি আগের যে প্রবণতা ছিল সেগুলোর সাথে তুলনা করি, তাহলে বলতে হবে বাজেট গতানুগতিক। কিন্তু যদি আমরা দেখি যে বাজেটে সরকারের যে ডেফিসিট, আমরা বলি সরকারের আয় এবং ব্যয়, এই দুটোর ফারাককে যেভাবে কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছে, সেদিকে হয়তো খানিকটা ভিন্নতা আছে। কারণ আপনি জানেন যে বাজেটের আকার তুলনামূলকভাবে অনেক কম এবং ডেফিসিটটাও কিন্তু অনেক কম হবে, কাজে সেখানে খানিকটা ভিন্নতা আছে। বাজেটের ঝুঁকি আছে বড় রকমের। সেই ঝুঁকিটা হচ্ছে, আপনি বলেছেন যে যদি আমাদের রাজস্ব আদায় না হয়, রাজস্ব আদায়ের যে গতি, সেই গতি অব্যাহত থাকলে আসলে আমরা সেই রাজস্ব আদায় করতে পারবো না, সেটি একটি ঝুঁকি। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে, আমরা যে প্রবণতা খেয়াল করছি সেখানে দেখা যাচ্ছে যে সরকার এখন অনেক টাকা খরচ করতে হয়। সরকারের যে লোন আছে, বোথ হচ্ছে যে লোন তারা করেছে ডোমেস্টিক সোর্সেস থেকে, ডোমেস্টিক ব্যাংকস, ইন্ডিভিজুয়াল তাদের কাছ থেকে, এবং বিদেশি সোর্স থেকে ফরেন এইডের মাধ্যমে, সেই লোনের সুদ পরিশোধ করাটা এখন কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে। এমনকি এই বছরের যে চলতি বছরের যে বাজেট, সেখানে আমরা দেখব যে রাজস্ব আদায় বছর শেষে দাঁড়াবে, রাজস্ব আদায়ে প্রায় 1/3, 33%, কিন্তু ব্যয় হবে সরকারের লোন জনিত যে সুদ, সেই ব্যয় মেটানোর জন্য। আর যদি আমরা এইভাবে চিন্তা করি যে সরকার কি পরিমাণ বৈদেশিক সাহায্য পাবে আর সরকারকে কত টাকা সুদ দিতে হবে বৈদেশিক দেনা এবং আভ্যন্তরীণ দেনার উপরে, তাহলে সেটা দেখাবে যে বৈদেশিক যে পরিমাণ লোন সরকার পাবে সেটা সমপরিমাণ হচ্ছে সরকারের সুদের খরচ। যদিও বলে রাখা ভালো, এই সুদজনিত খরচের সবচেয়ে বড় অংশ হচ্ছে সরকার আভ্যন্তরীণ খাত থেকে যে লোন নিয়েছে সেটার জন্য যে দায় পরিশোধ করতে হচ্ছে। এবং ওভার টাইম বাংলাদেশে এরকম যদি ডিপেন্ডেন্স থাকে, তাহলে কিন্তু আবার সেই বাজেটের সক্ষমতা প্রসূত তোলা যাবে, এবং সরকারের এখন যে ফিসক্যাল স্পেস আছে সেটা কিন্তু আরো সীমিত হয়ে পড়বে, সেটাই ঝুঁকি। এই বাজেটে সরকারের যে কৌশলপত্র করেছে, স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি ফর এলডিসি গ্রাজুয়েশন, সেটাকে আরেকটু ইমপ্লিমেন্ট করার জন্য শক্ত পদক্ষেপ থাকলে ভালো হতো। সেটা যথেষ্ট পরিমাণে গুরুত্ব পায়নি, অল্প কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু এটা যথেষ্ট না। বাজেটে একটা ভালো দিক আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে সামাজিক সুরক্ষা খাত যথেষ্ট গুরুত্ব পেয়েছে। যেটা আগের বছরের বাজেটে বলা ছিল তার থেকেও সরকার ওপেন মার্কেট সেলে এই চলতি বছরে অনেক বেশি খরচ করেছে। এই ওপেন মার্কেট সেল মেকানিজমের মাধ্যমে আমাদের শহর অঞ্চলে যারা দরিদ্র জনগোষ্ঠী আছে তাদের কাছে কিছু খাদ্যপণ্য সাবসিডাইজ রেটে বিক্রি করা হয়, এবং আগামী বছর সরকার এই খাতে বরাদ্দ বাড়াচ্ছে, সেটি একটি ভালো দিক। আমরা দেখেছি সামাজিক সুরক্ষা খাতের মধ্যে কতগুলো মেইন প্রজেক্টে বেনিফিশিয়ারি ভাতা বাড়ানো হয়েছে এবং তাদের সংখ্যা বেড়েছে, সেটাকে আমি সাধুবাদ দিই। কিন্তু আরেকটু হয়তো পলিসি ডিরেকশন থাকলে ভালো হতো, কোথায় নতুন সমস্যায় পড়তে হবে। আরেকটি বড় ঝুঁকি হচ্ছে সরকারের জন্য, যে সরকার যে জিডিপি প্রবৃদ্ধি চিন্তা করছে সেটা অ্যাচিভ করাটা উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট, এবং সেটা যদি না হয় তাহলে কিন্তু অনেকগুলো সূচকে আবার আমরা দুর্বলতা দেখতে পাবো। এবারের বাজেটটা আসলে কতটা বাস্তবায়িত হবে বলে আপনি মনে করছেন? আর আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে সুরক্ষা খাত ভালো গুরুত্ব পেয়েছে, সুরক্ষা খাত, সেক্ষেত্রে কাছে শিক্ষা এবং স্বাস্থ্য খাত কতটা গুরুত্ব পেল? প্রথমে আমি বলি যে দেখুন, যে চমৎকার প্রশ্ন আপনার, যে বাস্তবায়নের ইস্যুটা এবার অনেক ভালো থাকবে। যদি আমরা ওইভাবে প্রত্যাশা পূরণ করতে না পারি, এক বছরের বাজেট আসলে প্রত্যাশা পূরণ করাও সম্ভব নয়, কারণ যেহেতু রাজস্ব আদায় আমি এক বছরের মধ্যে সেরকম ভালোভাবে বাড়াতে পারবো না। সরকারের এখন সমস্যা হচ্ছে তার হাতে যথেষ্ট পরিমাণে টাকা নাই, তারপরে তাকে এখন কন্ট্রাকশনারি পলিসি নিতে হচ্ছে। যেহেতু আমরা দীর্ঘদিন ধরে আমাদের যে মনিটারি পলিসি আছে সেখানে সুদের হার বাড়ানো হয়েছে, মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে, এটার সঙ্গে যোগ হয়েছে সরকারের বাজেট কাট করে সেই মূল্যস্ফীতি রোধ করার যে একটা প্রচেষ্টা, সেটাও চলছে। সেখানে আমরা দেখলাম যে উন্নয়ন ব্যয়কে যথেষ্ট পরিমাণে কাটছাট করা হলে সরকারের যে অপারেটিং কস্ট আছে ডে টু ডে বিজনেস চালানোর জন্য, সেই কস্টকেও যদি সরকার একটু কর্তন করতে পারতো, তাহলে হয়তো আমরা দেখতাম খানিকটা সুবিধা দেওয়া সম্ভব হতো।
যেহেতু এই বাজেটটা তুলনামূলকভাবে কম এবং এটা ইন্টারিম গভর্নমেন্টের সময় বাজেট, কাজে আমি বলবো যে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা আশা করবো এই বাস্তবায়নটা যেন যথাযথ হয়। আগের বছরগুলোতে আমরা সবসময় দেখেছি বাস্তবায়ন খুবই ভালো হতো না এবং সেখানে কিন্তু অনেক বেশি অনেক রকমের কস্ট সরকার এনকার করতো, প্রজেক্টের কোয়ালিটি ভালো ছিল না। এই জায়গাটা যদি আমরা কিছু উন্নতি দেখতে পাই তাহলে সেটা আমাদের জন্য একটা ভালো একটা পাওনা হয়। শিক্ষা স্বাস্থ্য খাতের কথা বলেছেন, জি যেহেতু আমি একটু আগেই বলেছি খাতওয়ারি বরাদ্দের কথা যদি চিন্তা করেন, আগামী বছর বাজেটের তুলনায় শিক্ষা খাতে কত বরাদ্দ করা হয়েছে, গত বছরের বাজেটের তুলনায় স্বাস্থ্য খাতে কত বরাদ্দ করা হয়েছে, সেই জি তুলনায় এই বছর কিন্তু বরাদ্দ বাড়ে না। হুম হুম এগেইন বলবো যে যেহেতু রাজস্ব আদায় সেই গতি নাই, কিন্তু ওই যেটুকু বরাদ্দ করা হয়েছে সেটুকু যদি ভালোভাবে যদি আমরা ব্যয় করতে পারি তাহলে হয়তো আমরা কিছুটা গুণগত মান দেখতে পারবো। জি, এই যে রাজস্ব আদায়ের কথা বলছিলেন, এই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাকে অবাস্তব বলা হচ্ছে, কেন সেটা বলা হচ্ছে আপনি কি মনে করেন? অবশ্যই অবাস্তব, কারণ প্রথমে আপনি দেখুন যে যে বাজেটটিকে রিভাইজ করা হলো চলতি বছরের বাজেট, সেখানে আগের বছরে যে টার্গেট ছিল 4,80,000 কোটি টাকা বোধহয়, সেটাকে কাট করে 4,63,000 কোটি টাকা করা হয়েছে। কিন্তু আমাদের এস্টিমেট বলছে যে এই বছর শেষে জুন মাস শেষে হয়তো এনবিআর সব মিলায় 3,74,000 কোটি টাকা কিন্তু তার আদায় করতে পারবে। তার মানে এখানে বড় একটা কিন্তু গ্যাপ থাকছে। এই 3,74,000 কোটি টাকার উপরে আগামী বছর যদি প্রায় 5,00,000 কোটি টাকা যদি এনবিআরকে রাজস্ব হিসাবে উঠাতে হয়, তাহলে যে জি প্রবৃদ্ধি তাদের অর্জন করতে হবে সেটি হচ্ছে 33%-এর উপরে। হুম হুম বাংলাদেশের গত 15 বছরের ইতিহাসে আমরা দেখি নাই এনবিআর কোনো বছরে এত উচ্চ প্রবৃদ্ধির রাজস্ব আদায় করতে পেরেছে। এই জন্য এটাকে বলা হচ্ছে অবাস্তব। জি, এই যে শোনা যাচ্ছিল যে বলা হচ্ছিল যে কালো টাকা যাতে তারা বিনিয়োগ করতে পারে তেমন একটা সুযোগ চাচ্ছিলেন, কিন্তু শোনা যাচ্ছে যে কালো টাকা সাদা করার সুযোগ সেভাবে দেওয়া হচ্ছে না এবার বাজেটে। এ বিষয়ে আপনার মতামত কি? কালো টাকা সাদা করার সুযোগ কোনো সময় দেওয়া উচিত না। সৎ করদাতাকে উৎসাহ করতে হবে। জি বাংলাদেশের জন্য আমরা গুণগত পরিবর্তন চাই। গুণগত পরিবর্তন মানে হচ্ছে যারা কালো টাকা অর্জন করছেন, দুর্নীতি করে যারা পয়সা অর্জন করছেন, তাদেরকে অ্যাকাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসা। সেটা যদি এই সরকার যদি না করতে পারে, তাহলে পরে যারা রাজনৈতিক সরকার আসবে তারা তো এটা করবেই না। এটা তো আমরা আগের ট্রেন্ডস থেকে দেখি। কাজে আমি মনে করি যে সরকারের তারা তাদের ভালো উদয় হবে এবং তারা এখান থেকে সরে আসবে। আমার কাছে মনে হয় যে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার আর কোনো অর্থ নেই। জি, এবারে যদি বলি যে বাজেটে তাহলে মানে বিনিয়োগে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বা কর্মসংস্থান বৃদ্ধি কিভাবে পাবে বা এ ব্যাপারে আপনার কি বলা আছে যে সেখানে কতটা নজর দেওয়া হয়েছে? দেখুন, প্রথম কথা যে যদি আমার সুদের হার এত বেশি থাকবে তাহলে তো আমি প্রাইভেট সেক্টরকে বিনিয়োগ করতে আকর্ষণ করতে পারছি না। সেই চ্যালেঞ্জ তো আমাদের আছে, যেহেতু মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার জন্য সুদের হার বাড়ানো হয়েছে এবং সেটা প্রাইভেট সেক্টরের বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারপরে দেখুন আমরা কি ব্যবসায়ের গুণগত পরিবেশ নিশ্চিত করতে পেরেছি? গত হুম হুম অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে যে সময়টা গিয়েছে আমরা কিন্তু সেখানে ভালো পরিবেশ দেখি নাই। এখন অনেকগুলো চ্যালেঞ্জেস আছে। সুতরাং সেখানেও আমরা ভালো করতে পারি নাই, সেটাও আমাদেরকে কিন্তু এই বিনিয়োগ আকৃষ্ট করতে সাহায্য করছে না। আমরা যেসব বিদেশি বিনিয়োগ আসবে বলে শুনেছিলাম সেগুলো অনেকটা কাগজ কলমে রয়ে গেছে। কাজে আমি বলবো যে বিনিয়োগের ক্ষেত্রটা বাংলাদেশের জন্য দুর্বল থেকে গেল। এই বছরে যে বিনিয়োগ হবে ব্যক্তি খাতের বিনিয়োগ, সেটা কিন্তু আগের বছরগুলোর তুলনায় কিন্তু খানিকটা কমবে। এখন সামনের বছরে এই বিনিয়োগটাকে আমরা আবার উপর দিকে নিয়ে যেতে পারবো কিনা সেটা নির্ভর করছে কত তাড়াতাড়ি আমরা সুদের হার কমাতে পারবো এবং ব্যবসা বাণিজ্যের পরিবেশ উন্নত হবে কিনা। তবে জি একটি জিনিস বলে রাখতে হবে, বিশ্ব বাণিজ্য পরিস্থিতির ক্ষেত্রে কিন্তু অনেক রকমের উদ্বেগ দেখা যাচ্ছে। আপনারা জানেন যে ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ এর ঘোষণা আসবে, তারা কি করতে যাচ্ছে। আমাদের জি যদি রপ্তানি খাত যদি আবার যদি ফার্দার এফেক্টেড হয় তাহলে কিন্তু বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে। যেহেতু বিনিয়োগ হচ্ছে না, কর্মসংস্থানের ক্ষেত্রেও কিন্তু একটা ভাটা তৈরি হয়েছে। বাংলাদেশে আমরা এফেক্টিভ কর্মসংস্থান করতে পারছি না এবং এই কর্মসংস্থানের যে উদ্যোগ আছে বাজেটে খুবই সামান্য। কিন্তু আমাদের এখন দেখতে হবে যদি বাজেটটাকে আমরা ভালো করে বাস্তবায়ন করতে পারি এবং যদি আমাদের প্রাইভেট সেক্টর যথেষ্ট মাত্রায় রেজিলিয়েন্ট থাকেন, তাহলে হয়তো আমরা আশা করতে পারবো যে তারা তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারবেন এবং সেখান থেকে যেটুকু কর্মসংস্থান করা যায় হয়তো হয়তো আমরা সেটুকু করতে পারবো। কিন্তু জি কর্মসংস্থান করার জন্য আমাদেরকে অবশ্যই মধ্যম থেকে দীর্ঘমেয়াদী একটা যথেষ্ট পরিমাণে শক্ত পরিকল্পনা করতে হবে। জি, সবশেষে আপনার কাছে একটি প্রশ্ন জানতে চাই যে সব মিলিয়ে এবারের বাজেটে বৈষম্য কতটা দূর হবে আর মূল্যস্ফীতি কতটা নিয়ন্ত্রণ করা যাবে বলে মনে হয়, আপনি ছোট করে উত্তর দিবেন। হ্যাঁ, প্রথম কথা বৈষম্য যে আমরা নিয়ন্ত্রণ করব, এটা একটা কাঠামোগত সমস্যা হয়েছে। এই বাজেটে সত্যিকার অর্থে বৈষম্যটাকে নিয়ন্ত্রণ করার সেরকম চেষ্টা করা হয়নি। বৈষম্য যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই,
তারা আমাকে সম্পদ এখন যেভাবে কুক্ষিগত হয়েছে, মাত্র 10% পপুলেশন হাতে যে সম্পদ আছে, সেই সম্পদকে যদি আমরা একটু আমাদের ফিসক্যাল পলিসির আওতায় না আনতে পারি, তাহলে কিন্তু আমরা বৈষম্য দূর করতে পারবো না। আমরা ওয়েলথ ট্যাক্সেশন, প্রপার্টি ট্যাক্সেশনের ব্যাপারে কোনো কিন্তু পলিসি ডিরেকশন পেলাম না। আমরা এটাও জানতে পারলাম না যে সরকারের কোনো চিন্তা আছে কিনা ইনহেরিটেন্স ট্যাক্সের মতো যে জিনিসগুলো, যার মাধ্যমে এই বৈষম্যগুলোকে দূর করার চেষ্টা করা হয়, সে ব্যাপারে আমরা কিন্তু কোনো ভাবনা চিন্তা এই বাজেটের মধ্যে দেখলাম না, কোনো দর্শন পাওয়া গেল না। যারা এখন অনেক সম্পদের অধিকারী, তারা যদি এই সম্পদ তাদের নেক্সট জেনারেশনের হাতে খুব সহজেই দিয়ে দেন এবং তারা যদি সেখানে কোনো ট্যাক্স না দেন, তাহলে বাংলাদেশে এই বৈষম্য আমরা হয়তো কোনোদিনই মেটাতে পারবো না। জি এইটা একটা লং টার্ম গোল, আমাদের কিন্তু আস্তে আস্তে সেদিকে যেতে হবে। জি, এই বাজেট নিয়ে আসলে সবারই অনেক প্রত্যাশা। বাজেট সামনের মাসের 1 তারিখে কার্যকর হবে। আশা করছি যে সেটা মানুষের যেটা কল্পনা করছে প্রত্যাশা পূরণ করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময়ের বাণিজ্যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম বাজেট নিয়ে এবং বাজেটের নানা বিষয়াদি নিয়ে। আর এর জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক।